এবার আমি দরজাটা ওরকম মানে জোরে জোরে প্রেসার করছি, বাইরে থেকে না একটা সাউন্ড আসছে, পুরো সেই তোমার এরকম একটা গোঙানি গোঙানি। আমার এখনো গুজবাম্পস হচ্ছে ঘটনাটা বলতে গিয়ে। ঘড়িতে বেলা 11টা, শনিবার। আমি ইন্দ্রনীল, আর আপনারা দেখছেন ঘোস্ট অ্যাসাইলাম বেঙ্গল, যেখানে চ্যানেলের সাবস্ক্রাইবাররা নিজেদের জীবনে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা নিজের সাথে ঘটে যাওয়া এমন কিছু অতিলৌকিক ঘটনা শেয়ার করে থাকেন যা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আমাদের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আমাদের মনে হয় আমাদের চ্যানেলে এইসব ঘটনাগুলো আপনাকে আরও বেশি সজাগ করে তুলবে। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের ঘটনায়। একটা বাড়িতে আমি অ্যাকচুয়ালি পড়াতে যেতাম, তো ওই বাড়ির আন্টির সাথে আমার একটু প্রবলেম হয়, তো ওনার সাথে ওই কথা কাটাকাটি এই সেই, তো ওই ওনার বাড়িটা আমি ছেড়ে দিই ওখান থেকে পড়ানোটা। এবার যেদিনকে ছাড়ি আমার হাজবেন্ডকে আমি ফোন করি যে এটা ছেড়ে দিচ্ছি, এরকম প্রবলেম হচ্ছে, ও জানতো আগে থেকে। এবার আমার ছাত্রছাত্রীরাও আমাকে একটু ওই আর কি বলে না যে বুস্ট করে, যে হ্যাঁ দিদি তুমি ছেড়ে দাও, কেন পড়াবে এত কথা শুনে তুমি, যে তুমি টাকা পয়সা দিচ্ছ তাও এরকম করছে তোমার সাথে। এবার আমার হাজবেন্ড বলে যে দেখো এটা ফ্রাইডে চলছে, তুমি স্যাটারডে সানডে টাইম পাবে। আমি না ওর কথাটা অগ্রাহ্য করি, এটা আমার খুব অন্যায় হয়েছিল, আমি এটা স্বীকার করছি। এবার অন্যায় হয়েছিল। এবার আর একটা জিনিসও হতে পারে যে হয়তো জিনিসটা আমাকে টানছিল নাকি কি হচ্ছিল বুঝিনি। তো ওই দিনই আমি এরকম বাড়ির সন্ধান করতে শুরু করি, ওই 5:45 নাগাদ আমি ওনার বাড়ি থেকে বেরিয়ে যাই। মানে ওনার সাথে আমি আর বেশি কিছু কথা কাটাকাটি করিনি, তো বেরিয়ে যাই। বেরিয়ে কিছু ছাত্রছাত্রীও ছিল আমার সাথে, 2-3 জন। তা ওরাও বলে যে চলো দিদি আমরা যাবো তোমার সাথে। ঠিক আছে চলো, যাবে যখন, আমি বা একা কেন যাব বলে যাচ্ছি। দিয়ে আমিও টুকটাক জানতাম যে কোন কোন বাড়িতে ওখানে পড়ায় টড়ায়, এগুলো আমারও টুকটাক নলেজ ছিল। তা সেরকমই এদিক ওদিক খোঁজ করছি। এবার সব জায়গাতেই না সবাই বলছে যে এটা বছরের মাঝখান, এখানে তো হবে না, এরকম করতে করতে একটা বাড়িতে গিয়ে পৌঁছাই। এবার সেই বাড়িটা না বিশাল বড় একটা বাড়ি। এবার ওনার নিচে দেখছি দুটো রুমেতে টিচার পড়াচ্ছে। তা ওই যিনি আর কি ওনার, আমি একটু ওই টিচারকে বললাম যদি একটু ডেকে দেন। তা উনি একটা কলিং বেল মানে বেল আর কি টিপে ওনাকে ডাকলেন। ওই নিচে নেমে এলো। এসে আমি তখন বুঝিনি জিনিসটা যে উনি কেন আমাকে ওই যে বাড়িতে আমি অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে সেই বাড়ির ভদ্রলোকের নাম্বার দিল। মানে পরে আমি দেখেছি যে যে বাড়ি থেকে দাঁড়িয়ে আমি ওই ভদ্রলোককে ফোনটা করলাম, ম্যাক্সিমাম 4-5টা বাড়ি পরেই হচ্ছে ওই ঘটনাবহুল বাড়ি। এবার ওই ভদ্রলোক না আমাকে বেশি কথা বললো না, আমাকে বললো যে দেখুন এই সেম কথা যে বছরের মাঝখান, আর আপনি যে দিনগুলো বলছেন ওগুলো অলরেডি বুকড, তো সময় তো ম্যাচ করছে না, হবে না। আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, তো এই নাম্বারে আপনি একটু ফোন করে দেখতে পারেন। এবার আমি ওনার বাড়ির থেকে ওই উঠোন থেকেই ফোন করতে করতে বেরিয়ে আসছি, ছেলেমেয়েগুলো আমার পেছন পেছন বেরিয়ে আসছে। দিয়ে ফোনটা করলাম, বললাম একজন ভদ্রলোক ফোন ধরলো, মানে একটু বয়স্ক গোছের ভদ্রলোকের গলা। তা উনি বললেন যে হ্যালো। আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল, এরকম আপনার বাড়িতে কি পড়ানোর জন্য ঘর ভাড়া টাড়া দেন? বলছে হ্যাঁ দিই। মানে উনি না কিরকম এক্সাইটেড আমি কি বলবো, মানে অ্যাজ ইফ উনি না অনেক দিন ধরে ওয়েট করেছিলেন যে ওনার ওই মানে রুম ফাঁকা আছে, কেউ যেন আসে না, মানে এরকম। এগুলো কিন্তু পরে আমি জিনিসটা মানে ক্যালকুলেট করেছি, প্রথমে তখন আমি তো খুব এক্সাইটেড বাড়ি নেওয়ার জন্য, তখন আমার মাথা টাথা এত কিছু মানে কাজ করেনি। এবার উনি এরকম একটা সে হ্যাঁ 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 বলুন বলুন বলুন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসুন আসুন। দিয়ে উনি ওনার লোকেশনটা বললেন। এবার আমরা হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম ঠিক ওই বড় বাড়িটা থেকে 5টা কি 6টা বাড়ি পরে আর কি ওই বাড়িটা, এবং ওই যে বাড়িটাতে পড়াতে যেতাম মানে ঘটনাবহুল বাড়ি, ওই ভুতুড়ে বাড়ি আর কি, সেই বাড়িটা লোকেশন আমি বলছি না, ওটা ব্যারাকপুরেই একটা বাড়ি, খুব মানে একটা চেনা জায়গা সবারই। এবার বললে হয়তো আবার অনেকে এক্সপেরিমেন্ট করার জন্য যেতে পারে বা কি না কি ভাবতে পারে, তাই আমি আর ওটা বলছি না। তো ওখানে গেলাম, গিয়ে দেখছি যে ওখানে একটা তোমার মানে আর কি বাড়িটা ঢোকার মুখে দেখছি পুরো অন্ধকার। মানে একটা তোমার ওই কিরকম হয় না আর্ক টাইপের একটা ওই গেটের ওপরটা থাকে না, ওই গাছপালা লতা পাতা টাইপের আর কি থাকে, মানে বাড়িটার বিবরণটা না দিলে বুঝতে পারবে না পুরো বিষয়টা। ওই রকম একটা গাছ টাছ দেওয়া বাড়ি, আর ওই গাছের নিচ থেকে একটা সাইডে না একটা সিএফএল বা এলইডি টাইপের একটা ছোট আলো জ্বলছে, শুধু ওই গেটটাকেই কভার করছে আলোটা। ওপারে যখন ঢুকছি দালান বাড়ি হয়,
যেরকম মানে একটা দাওয়া থাকে, খোলা দাওয়া, ওরকম একটা খোলা এল শেপের দাওয়া। আমি দেখছি একজন পুরো অন্ধকারে, আমি বুঝতেও পারছি না, মানে ওই তালার খটখট আওয়াজটা পেয়ে বুঝলাম যে কেউ একটা তালা দিচ্ছে। তখনও আমি ওই ভদ্রলোককে বেল দিয়ে আর কি ডাকিনি। ঢোকার মুহূর্তে দেখছি যে একটা মানে টিচার পড়িয়ে বেরোচ্ছে। বেশ আশ্বস্ত হলাম যে না, এখানে লোকজন পড়ায়। এত ফাঁকা জায়গা দেখেছি, আর ওই বাড়িটা ছিল এন্ড, মানে ওই লেনের একদম এন্ডের বাড়ি। আর বাড়িটার বাঁ পাশে একটা ওই ঘেরা জায়গা রয়েছে, মনে হয় প্রমোটার নিয়ে নেবে, মানে ভাঙাচোরা একটা পরিত্যক্ত বাড়ি, কেউ থাকে টাকে না। আর বাড়িটার পেছন অংশটা বিস্তৃত অনেকটা দূরে অব্দি অন্ধকার, মানে কোনো আলো নেই। জঙ্গল আছে নাকি পুকুর আছে, মানে অন্ধকারে কিছু বুঝতেই পারছি না, কোনো আলো নেই তো বোঝা যাচ্ছে না। এবার তো ওই দেখছি একজন টিচার বেরোচ্ছে, তা ওই তালা মারছে, ওই এলের যে বড় দিকটা হয় ওই দিকটায় উনি, মানে ওই দিকের রুমটায় তালা দিচ্ছেন, বুঝলাম যে উনি ওই রুমে পড়ান। এবার আর একটা রুম তার পাশে এলের যে ছোট দিকটা হয় ওই দিকটাতে একটা রুমের দরজা রয়েছে যেটা বন্ধ। তাও আমি ওখান থেকে বেল দিলাম, তো ওই ভদ্রলোক, ওই জেঠু আর কি, আঙ্কেল, একটু বয়স্ক ভদ্রলোক, উনি আসলেন। এসে বললেন যে হ্যাঁ বলুন। আমি বললাম যে হ্যাঁ, এরকম আমি এরকম কলেজে পড়াই, তা আমার পড়ানোর জন্য বাড়ি দরকার। সঙ্গে সঙ্গে উনি ভীষণ একটা আপ্লুত হয়ে গিয়ে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই যে চলুন চলুন বলে, মানে আমি যত না এক্সাইটেড তার থেকে কোটি গুণ বেশি উনি এক্সাইটেড। এবার উনি ওই রুমের চাবিটা খুললেন, খুলে রুমটা একদম পুরো ঠান্ডা, মানে যেরকম আগেকার দিনের ওই ঘরগুলো হয় না, বেশ ঠান্ডা, নিচের ঘর, একতলার ঘর। বাড়িটা বেশ আগেকার দিনের, মানে উনি আলোটা জ্বালাতে দেখলাম কড়িকাঠ টরিকাঠ রয়েছে। একদম বিরাট বড় একটা ঘর, মানে একসাথে প্রায় 40 জনকে আমি ওখানে অ্যাকোমোডেট করতে পারবো। আমার তো দেখে ভীষণ আনন্দ হলো যে এক্সাম নেওয়ার জন্য বেশ ভালো হবে, বা যদি কোনোদিন মনে করি দুটো ব্যাচ একসাথে পড়াবো সেটাও আমার ইজি হয়ে যাবে। তো এইসব নানা কিছু ভাবছি। আবার ভাড়াও যে খুব একটা কম বলছে তা নয়, মানে যেরকম রেট সেরকমই বলছে। দিয়ে ওটা ছিল মানে 30শে নভেম্বর থেকে আমার পড়ানোর কথা, মানে মানডে থেকে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কবে থেকে পড়াবো, মানে যেহেতু নভেম্বরের 30 তারিখ, তাহলে অ্যাডভান্সটা কি হিসেবে দেবো? বললো ডিসেম্বরেরটা ধরেই দেবে। আমি বেশ খুশি হলাম। পড়ানো শুরু করলাম আমি বাড়িটাতে, কোনো সমস্যা নেই। প্রথম সপ্তাহ গেল, কোনো সমস্যা নেই, আমি পড়াচ্ছি যেরকম সোম শুক্র করে পড়াচ্ছি। দ্বিতীয় সপ্তাহে প্রথম দুদিন কোনো সমস্যা হয়নি, মানে কেউ টয়লেটে যায়নি। এবার এই একটা জায়গায় জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যেদিনকে আমি দেখতে গেছি, আমি না ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আঙ্কেল এখানে টয়লেটটা কোথায়। তা তখন উনি না আমাকে বেশ এরম আঙুল দিয়ে দেখালেন ওই অন্ধকারের দিকটা করেই, যে ওই যে ওখানটায় টয়লেট। এবার ওখানে না ওই অন্ধকারের আগে ওই দেওয়াল লাগোয়া একটা দরজা আছে। আমি ওটা মিসআন্ডারস্ট্যান্ড করেছি, আমি ভেবেছি ওইটা টয়লেট। তো এবার যাই হোক, পরে তো ঘটনাতে জানতেই পারবে যে টয়লেট কি ছিল আর কেন ছিল, পুরোটা বলছি। এবার তো যাই হোক, পড়ানো শুরু করলাম। তো প্রথম অবস্থায় কেউ যায়নি টয়লেট, পরে ওই যখন দ্বিতীয় সপ্তাহে একটা ফ্রাইডে ছিল, আর ঘটনাগুলো না ঘটতে হচ্ছে ঠিক ওই 6:30 থেকে 7টা, মানে এই টাইমিংটাতেই আর কি ঘটনাগুলো। মানে তার আগে যে ব্যাচগুলো থাকতো তারা কিন্তু টয়লেট ইউজ করতো, কোনো প্রবলেম হয়নি। কিন্তু ওই 6:30 থেকে 7টা ওই টাইমে যে ব্যাচ থাকতো, ওরা যদি টয়লেটে গেছে তো ওদের ব্যাচগুলোতেই মানে সমস্যা হয়েছে। মানে আমার সাথেও যেটা হয় ওই টাইমেই হয়। তো আমার ফ্রাইডে একটা মেয়ে, ও প্রথমে বললো যে দিদি একটু টয়লেটটা ইউজ করবো। বললাম হ্যাঁ যাও, আমি নোটস বলছি। এবার তো যথারীতি ও গেল। এবার ও না গিয়ে ওই ঘরটা, মশা আসতো বলে দরজাটা বন্ধ থাকতো, দাওয়াতে কোনো আলো ফালো অ্যাজ ইট ইজ জ্বলতো না। ও বেরিয়ে আবার ব্যাক করে এসছে, বলছে দিদি অন্ধকার আছে, আমি, ওর একটা বন্ধু ছিল, ওকে নিয়ে যাব। বললাম হ্যাঁ নিয়ে যাও। এবার ওরা দুজন গেছে, মানে অন্তত 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15 মিনিট, মানে এরম করতে করতে না জিনিসটা মানে প্রায় 20 মিনিট হয়ে গেছে, মানে আসছে না। এবার আমার তো খুব টেনশন হচ্ছে যে কিরকম হলো ব্যাপারটা, এতক্ষণ হয়ে গেল আসছে না, এতক্ষণ হয়ে গেল, দুটো মেয়ে কি করছে এরকম করতে করতে। তখন আমি বলি যে আমি যাব, এবারে দেখবো যে কি হচ্ছে ব্যাপারটা, মানে এতক্ষণ ধরে কি করছে দুটো মেয়ে। বলে আমি উঠে আর কি ওই মানে দরজাটা দিয়ে বেরোতে যাবই জাস্ট,
সাথে সাথে না ওরা দেখি সে মানে একদম কিরকম একটা ঘেমে টেমে মানে অস্থির হয়ে ভয় টয় পেয়েছে বা কিরকম একটা যেন মুখ চোখ করে এসে আর কোনো মানে কথা বলছে না। দুজনেই দুটো ব্যাগ তুলেছে, ওদের যে ব্যাগগুলো নোট টোট লিখছিল তো, খাতা টাতাগুলো ছড়ানো ছিল। ফট করে না ওই মানে ব্যাগ ট্যাগগুলো তুলে বলছে কি যে, বলতেও পারছে না, মুখে কোনো কথাই বলতে পারছে না, হট করে হাঁপাতে হাঁপাতে বলছে বাড়ি যাব, বাড়ি যাব। সে মানে এইটুকুই বলছে, খালি বলছে বাড়ি যাব, বাড়ি যাব। এবার আমি বলছি কি হয়েছে বলবে তো, মানে কোনো শরীরে কিছু হচ্ছে, মানে কি হয়েছে, বাথরুমে গেলে, এই তো সুস্থ ছিলে, হঠাৎ কোনো উত্তর টুত্তর না দিয়ে না সে আমার কোনো পারমিশন টারমিশন নেওয়ার কোনো বালাই নেই। মানে ওরা কিন্তু এরকম ইরেসপন্সিবল বা ওরা এরকম মানে ডিসোবিডিয়েন্ট এরকম ওরা নয়, কিন্তু ওরা খুব ভালো, খুব শান্ত, পোলাইট। হঠাৎ করে এরকম করে না দুজনে মিলে ব্যাগটা নিয়ে সে, আমি ওদের পেছনে দাঁড়াও দাঁড়াও বলতে বলতে ওরা সে হুড়মুড় হুড়মুড় করে দুজনে মিলে, দেখলাম কোনোদিন টোটো ধরে না, ওইখান থেকে বেরিয়ে একটা টোটো ধরে হুড়মুড় হুড়মুড় করে সে কোথায় বাড়িতে চলে গেল। এবার আমি আর পড়াবো কি, সে তো একটা কিরকম মানে একটা এত ডিস্টার্বিং না মানে এই জিনিসটা, মানে এই ঘটনাটা। সে আমি তো পড়ানো তো ওই দিনের জন্য মানে কি ওখান থেকেই আর কি অসুবিধা হয়ে গেল। আমি তো কোনো মতে সে ওদেরকে ওই যেটুকু বাকি ছিল লেখালাম, লিখিয়ে আর টাইম হয়েও এসেছিল অলমোস্ট ওই 7:10 বাজে, তখন ছাড়বো। তা আমি বললাম ঠিক আছে, তোমাদের বাকিটা আমি পরের দিনকে করিয়ে দেবো, তোমরা আজকে এসো তাহলে। এবার আমার তো একটা মনের ভেতরে মানে ওই হচ্ছে, একটা খটখট করছে, একটা অস্বস্তি হচ্ছে যাকে বলে, যে মানে কি হলো মেয়ে দুটোর সাথে বুঝছি না। এরম বাড়ি এসছি মোটামুটি 9টা, 9:30 বাজে। আমাকে ওই মানে যে মেয়েটা আর কি প্রথম বলেছিল টয়লেটে যাব, ওর মা ফোন করেছে। এবার ওর মা ফোন করে কাঁদো কাঁদো গলায় বলছে যে ম্যাডাম, আপনি যে বাড়িটাতে পড়াতে যান, ওই বাড়িটাতে না পড়ানো ছেড়ে দিন। আমি বলছি যে কেন, কি এমন হয়ে গেল যে ওই বাড়িটাতে আমি পড়ানো ছেড়ে দেব? বলছে না, আমার মেয়ে না বাড়িতে এসে প্রচন্ড ধুম জ্বর এসেছে। এবার আমি বলছি কেন, ও তো ঠিকই ছিল, কোনো প্রবলেম ছিল না, সুস্থ মেয়ে। বলছে না, ও বাড়িতে এসে প্রচন্ড ভয় পেয়েছে, প্রচন্ড একটা মানে অসুস্থ হয়ে পড়েছে, জ্বর এসেছে। আর আপনি কিন্তু নিজেও ওখানে সেফ নন। আমি বললাম কেন, কি হয়েছে একটু আমাকে খুলে বললে ভালো হয়। বলছে না, এত শত তো আমি জানি না, আমার মেয়ে খুব ভুল বকছে, কিছু একটা বলছে, কি বলছে বুঝতে পারছি না, আর মানে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, বেশ জ্বর। আমি বললাম ঠিক আছে, আপনি ডক্টর দেখান। ও আবার উনি এর সাথে এটাও বললেন যে আপনি যদি রুমটা চেঞ্জ করেন তবেই ও পড়তে যাবে, নইলে যাবে না। আমি বললাম ঠিক আছে, কিছু তো বলার নেই, এখানে একটা গার্জেন বলছে সেখানে, আমি আর কি বলবো। বলে তো ফোনটা রেখে দিল। এবার তো আমার রাত্রেবেলা টেনশন হচ্ছে, কি হলো রে বাবা। যাই হোক, তারপরে আবার মানে পরের দিন তো স্যাটারডে ছিল, সানডে ছিল, যাই হোক আবার মানডে আমি পড়াতে গেছি। এবার মানডে যখন পড়াতে গেছি, একটা মেয়ে, সে পুরো সুস্থ, মানে মেয়েটার কোনো প্রবলেম নেই। মানে একটা মানুষের তো একটা প্রবলেম হবে যে তার থেকে বোঝা যাবে যে তার কিছু হচ্ছে কি না, কিচ্ছু নেই, কোনো নেই। হঠাৎ ওই ঠিক ওই টাইমে ওই 6:35-40 হবে, ও হঠাৎ করে ওরকম পড়তে পড়তে একটা জিনিস বোঝাচ্ছিলাম, পড়তে পড়তে হঠাৎ করে, দিদি একটু টয়লেট যাবো। আমি বললাম হ্যাঁ যাও। আমি কিন্তু তখন আর ওসব মনে নেই যে আগের দিনের ওই সব মেয়েটার সাথে কি হয়েছে না হয়েছে, পড়াতে পড়াতে ভুলে গেছি। দিয়ে বললাম হ্যাঁ যাও। দিয়ে ও না একা গেছিল জানো তো, ওর সাথে কিন্তু ও কোনো বন্ধু বান্ধবী কাউকে নিয়ে যায়নি। তা গেছে, ও গেছে, এবার গিয়ে ঠিক একই ঘটনা, ও না আসছে না, ঠিক সেই রকম মানে 10 মিনিট, 15 মিনিট এরকম পার হচ্ছে। তা 15 মিনিট পার যেই হচ্ছে, তখন আমি ওদের একটা মেয়েকে বলছি যে একটু গিয়ে দেখবি যে কি হলো, দরজাটা খুলে দেখতো ওকে। দিয়ে ও না মানে যত না মানে দৌড়ে গেছিল, তার থেকে বেশি দৌড়ে এসে দরজাটা খুলে আমাকে বলছে, দিদি তুমি শিগগিরই চলো, ও কিরকম একটা করছে। ও বাথরুম থেকে বেরিয়েছে কিন্তু ও কথা টথা বলছে না, থরথর করে কাঁপছে, ওর কিছু একটা প্রবলেম হয়েছে জানো তো। তখন আমি তো গেছি, গিয়ে দেখছি সত্যি ও ওই বাথরুমটা থেকে মানে বেরিয়ে খানিকটা এগিয়ে এসছে কোনো মতে, ও না ওখানে এসে হামাগুড়ি দিতে দিতে এসছে।
মানে ওই মাটিতে, মানে ধরো ওই নোংরা মাটি, ওই কিরকম একটা ওই ইট ইট মতন জায়গাটা ছিল। আর ওই জায়গাটায় মানে শীতকাল তো মানে একটু একটু শীত পড়েছে তখন, ওইখানটায় না ও হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিতে দিতে এসে সে আমাকে আমার মানে পাটা ধরে মানে ওঠার ক্ষমতা নেই আর কি, একটু বলতে পারছে না। আমি তো মানে প্রচন্ড ভয় পেয়ে গেছি ওকে দেখে শুনে। ওর চোখ মুখ পুরো একদম লাল হয়ে গেছে, আর গা না পুড়ে যাচ্ছে জ্বরেতে। এবার আমার তো দেখে প্রচন্ড আর কি মানে ভয় লেগে গেছে যে কি হলো রে বাবা। দিয়ে সাথে সাথে ওর মাকে ফোন করলাম। তারপরে ওকে মানে ও বলছে, শুধু এটা বলছে পটি যাব, পটি যাব। দিয়ে সে মানে এমন একটা করছে, দিয়ে আমি তাড়াতাড়ি করে ওই মানে উনি বলেইছিলেন যে ওখানে নাকি পটির কোনো ব্যবস্থা নেই। তাও আমি মানে আর কি ওই ভদ্রলোককে ফোন করলাম যে যদি আপনার ওপরে একটু বলেন, ব্যবস্থা করে দেন, মেয়েটার এরকম একটা প্রবলেম হয়েছে, শরীরটা খুব খারাপ করছে। তা ওনার ওয়াইফ না খুব মানে বাজে টাইপের, মানে পাশ থেকে আর কি ইল কমেন্ট করছে, মানে যেতে ইচ্ছুক নয় আর কি ব্যাপারটাতে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলাম, দিয়ে একটা টোটো ডাকলাম, ডেকে মেয়েটাকে ওর বন্ধুটাকে দিয়ে আর ওর মাকে, এবার এদিকে এরাও রয়েছে, এদেরকেও ছেড়ে যেতে পারছি না। তা ওর মা ততক্ষণে আবার খানিকটা রাস্তা চলে এসেছে। দিয়ে তারপরে ও গেল বাড়িতে। এখন অস্বস্তি হচ্ছে। আমি বাড়িতে যাওয়ার পরে ওই 10:30-11টা নাগাদ ওর মাকে একটা ফোন করি। দিয়ে ওর মা তো কাঁদছে, ওর মা বলছে এই তো কিছুক্ষণ আগে বিএন বসে ভর্তি করেছি। আমি বলছি কেন, হসপিটালে কেন ভর্তি করেছো কাকিমা? বলছে আর বলবেন না ম্যাডাম, বাড়িতে তো এলো, এসে খালি পটিতে যাচ্ছে, আসছে যাচ্ছে আসছে, গায়ে প্রচন্ড টেম্পারেচার, নড়তে চড়তে পারছে না। বলছে আমার গা হাত পায়ে খুব ব্যথা, কি হয়েছে জিজ্ঞাসা করছি, বলছে না, বলার ক্ষমতাতেই নেই। তারপরে ওরকম পটিতে বারবার যেতে আসতে, তারপরে বলছে আমার আর পটি হচ্ছে না, আমার ব্লাড বেরোচ্ছে। এটা সাংঘাতিক ব্যাপার। তারপরে তো ওকে অ্যাডমিট করেছে। যাই হোক, তারপরে পরের দিন আবার খবর নিলাম, 2 দিন অ্যাডমিট ছিল বিএন বোসে। আর্থিক অবস্থাও বিরাট কিছু ওদের ভালো নয় যে কোনো নার্সিংহোমে নিয়ে যাবে। যাই হোক, আমারও ভীষণ খারাপ লাগছে। তারপরে আমি ওকে যোগাযোগ করলাম। তারপরে এবার আমি অ্যাডভান্স করে দিয়েছি অতগুলো টাকা। কি করব কিছু বুঝতেও পারছি না। তোমাদের দাদাকে মানে আমার হাজবেন্ডকে বলতেও পারছি না যে মানে বললেই তো আমাকে এটা মানে যা হয়, ও তো বারণ করেছিল না যে হঠাৎ করে কোনো ডিসিশন নিও না। এইবার তারপরে বুধবার দিনকে, এবার এইসব কিছু মানে টয়লেটের ঘটনাটা, বুধবারের টয়লেট নিয়ে কিছু হলো না। বুধবার দিনকে যেটা হলো সেটা একটু অন্যরকম। মানে বুধবার দিনকে ওই ঠিক সেম টাইমে একটা মেয়ে পড়তে মানে সে আবার আমার নৈহাটি থেকে পড়তে আসে। নৈহাটিতে ওর বাড়ি। এবার নৈহাটি থেকে ও আসবে, তা আমাকে বললো যে দিদি আমি আজকে নৈহাটিতে নেই, মনে হয় কোথাও গেছিল টেছিল, সেটা আর আমাকে খোলসা করে বলছে না, বড় হয়েছে তো আফটার অল। এবার বলছে আমার একটু লেট হবে। বললাম ঠিক আছে আসো। বলে আমিও ওর কথায় মতন আর কি যা হয় রাজি হলাম। হয়ে তারপরে আমি বললাম যে ঠিক আছে আসো দেরিতে। বলে ও না ওই 6:25-25 হবে, ও আমার ব্যাচে ঢুকছে। এবার ও ঢুকেই বলছে যে দিদি প্রচন্ড কষ্ট হচ্ছে, সাফোকেটিং লাগছে, একটু চোখে মুখে আমি জল দিয়ে আসছি। হ্যাঁ, এবার আমি অলরেডি তখন পড়ানো স্টার্ট করে দিয়েছি, ওদের 6টা থেকে পড়াতাম। তা আমি বলছি ঠিক আছে তাড়াতাড়ি আসো, দেরি করো না। বলে ও না জলটা দিতে গেছে। এবার ওই চোখে মুখে জল দিতে একটা মানুষের কতক্ষণ লাগবে, আর সে তো টয়লেট অব্দিও যায়নি, হাওয়া থেকেই দাঁড়িয়ে জলটা দিতে পারে। এবার ও না 10 মিনিট, 15 মিনিট, 25 মিনিট আসছে না। এবার আমারও না পড়াতে পড়াতে নোট বলতে বলতে খেয়াল নেই যে ও ওই বাইরে জল দিতে গেছে। এবার হঠাৎ করে একটা মেয়ে বলছে, ও দিদি ও কি এখনো চোখে মুখে জল দিচ্ছে? তুমি দেখো গে যাও, ওর নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, এখনো ফোনেতে মনে হয় গল্প করছে, দেখো গে যাও। বলে আমি বলছি হ্যাঁ সত্যি তো, বেশ অনেকক্ষণ হয়ে গেল, ও তো আসছে না তো। দিয়ে ওর একটা বন্ধু বলছে দাঁড়াও তো দিদি, আমি দরজাটা খুলে দেখি। বলে ও না দরজাটা খুলে ওই ভেজিয়ে দেয় মানে মশার জন্য। এবার দরজাটা খুলে ও বেরিয়ে ও ঢুকে এসে বলছে দিদি আমাকে, মানে ও যতক্ষণে বলবে আমাকে যে ও কি বলেছে, ততক্ষণে ও পেছন পেছন ঢুকে এলো। মানে ওর মুখ চোখ না পুরো লাল, পুরো চেঞ্জ ওর মুখে। ওই যে যখন এসে বললো যে জলটা দিতে যাব দিদি, সেই মেয়ে। আর যখন ও দরজা দিয়ে ঢুকছে, এসে জাস্ট আমাকে পুরো রীতিমতো মানে রেগে রয়েছে, প্রচন্ড একটা রাগ ওর ভেতরে। হ্যাঁ, মানে এক্ষুনি কাউকে একটা ও মানে কিছু করে ফেলবে, অ্যাগ্রেসিভ পুরো একদম, মানে চোখ মুখ পুরো কটমট করে আমার দিকে তাকিয়ে বলল যে দাঁতে দাঁতটা পিষছে রীতিমতন। আমাকে ব্যাগটা এরম ভাবে তুলে আমাকে বলল আমি বাড়ি যাচ্ছি। ঠিক এই টোনে আমাকে বলল, মানে গলাটা এরকম ভারী করে, আমি বাড়ি যাচ্ছি। আমি বললাম আরে কি হয়েছে বলবি তো, কি রে কি হলো কি হলো? আর কি হলো মানে সে আমি
তার পেছনে দৌড়াবো, সে তো পপা পপা করে চলে গেল, রোগা সোগা চলে গেল। আমি তো মানে পুরো হতবাক, আবার কি হলো রে বাবা, এই তো টয়লেটে যায়নি, তাহলে এর আবার কি হলো। দিয়ে আমি মেয়েটাকে বলছি, এই তোকেও কি বললো রে, তুই যে বাইরে গেলি? বলছে ও কিছুই বলেনি দিদি, ও না মাথায় হাত দিয়ে ওই দাওয়ার সিঁড়িতে বসেছিল। সে আবার কি, তাহলে কি কিছু গন্ডগোল হলো? আবার আমি রাত্রেবেলা ওর বাড়িতে ফোন করেছি যে আপনার মেয়ে বাড়ি গেছে, কি হয়েছে বলুন তো আন্টি। বলছে আর বলো না, মেয়ে বাড়িতে এসছে ধুম জ্বর। তখন আমি বলছি জ্বর মানে, ও তো সুস্থ ছিল, আমাকে তো রাগ দেখিয়ে চলে গেল, আমি তো ভাবলাম কারোর সাথে কোনো প্রবলেম হয়েছে তাই জন্য। বলছে না না, কারোর সাথে কিছু প্রবলেম হয়নি। হ্যাঁ, আর কেউই বলতে পারছে না যে তাদের সাথে এক্স্যাক্টলি হয়েছেটা কি। 3জন হলো, এরই মধ্যে আর একটা মেয়ের সাথেও ঘটেছে, সে আর কি আমাকেও কিছু বলেনি, ঠিক আছে, তারও মানে সেটা পরে ওই নতুন যে বাড়িতে এখন পড়াই আমি, সেই বাড়িতে গিয়ে সবাই বলে যে কার কি হয়েছিল। যাই হোক, এরম করে এবার এবার আমার টার্ন, এবার আমি মানে বলিকা বাখরা যাকে বলে। এবার এটা ছিল হচ্ছে চরম আমার লাইফে। এবার আমি শুক্রবার দিনটা আমি যথারীতি কোথাও যাই না চট করে, টয়লেটে কি জানি কেন টয়লেট পেয়েছিল বলতে পারবো না, তো টয়লেট ইউজ করতে হবে। আমি তো বেরিয়েছি, রুমটা থেকে বেরিয়েই না আমার একটা বিচ্ছিরি ভাইবস লাগে, মানে কিরকম একটা মনে হয়। তো আমি আবার ওদের মধ্যে একটা মেয়েকে বলি যে একটুখানি যাবি আমার সাথে। তো আমি ওকে বলি যে তুই এই দাওয়াটা থেকে মানে সিঁড়িটা, দুটো সিঁড়িতে নেমে তুই দাঁড়া, তুই আর এগিয়ে যাস না, কারণ আমি জানি যে একটু হেঁটে গিয়ে টয়লেটটা। এবার সেদিন আমি প্রথম ওই টয়লেটে গেলাম, মানে টয়লেটটা অ্যাকচুয়ালি ওই মানে দরজাটা যেটা দেখেছিলাম আমি ওটা নয়, পুরো ওই রুমটার যে পেছনে ওই জঙ্গল, বিকট একটা জঙ্গল, পুরো ঘাস পাতা দেওয়া একটা মানে বড় বড় গাছ, জঙ্গল পুরো, মানে সাপ টাপও মানে থাকবে এরকম একটা ব্যাপার। ওই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গুমটি পড়া মানে ঘর মতন, যেখানে কিনা দুটো ইট পাতা আছে, একটা ওই থামস আপের বোতলে একটু জল রাখা আছে, আবার দরজার লকটা ভাঙা। এই হলো সেই টয়লেটের বিবরণ। তা দেখে আমি ভয় টয় তো দূরে থাক, আমার প্রচন্ড মাথা গরম হয়েছে যে এতগুলো টাকা নিচ্ছে, একটা মেয়ের কোনো সিকিউরিটি নেই। এ যদি টয়লেটে যায়, একটা ছেলে যদি বদমাইশি করে, তাহলে তো তার মান সম্মান নষ্ট হবে। বা আমিও যে একটা টিচার যাচ্ছি, আমারও তো কোনো সিকিউরিটি নেই টয়লেটে। এবার ইউজ করতে গেলে তোমাকে ওই ভাঙা লক ধরে ইউজ করতে হবে। তা আমিও সেই ভাঙা লকটা ধরে আর কি টয়লেট ইউজ করছি, আর ভেতরে ভেতরে গজগজ করছি। এই লকটা ধরে ইউজ যখন করছি, তার মাঝখানে কখন যেন আমি লকটা ছেড়ে দিয়েছি আনমনে। দেখো, লক যদি ভাঙা হয় তাহলে ইউজুয়ালি কি হবে, দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে আমি ছেড়ে দেওয়ার মাত্র। দরজা কিন্তু খোলেনি, দরজাটা না বন্ধ, ঠিক আছে। এবার আমি যখন আমার ওই মানে টার্ন করেছি, এবার দরজাটা খুলবো, দেখছি দরজা বন্ধ, এজ ইফ বাইরে থেকে কেউ একটা সাপোর্ট দিয়ে রেখেছে। তাছাড়া তো আর দরজাটা বন্ধ হওয়ার কোনো স্কোপ নেই, কারণ লক তো ভাঙা। এবার আমি দরজাটা ওই দমদম করছি, ধাক্কা দিচ্ছি। এবার আমি ভেবেছি ওই মেয়েটা বোধহয়, ওরা যায় আসে জানে তো যে টয়লেটটার দরজা ভাঙা, তাই হয়তো আমাকে দরজাটা ওরম সাপোর্ট দিয়ে রেখেছে। এবার প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যে মেয়েটা আমার সাথে গেছিল, ওর না এরকম কানের নিচ অব্দি চুলটা, মানে চুলটা ঘাড় অব্দিও নয়, ওই কানের নিচে বকছাট টাইপের ওর চুলটা, মানে ওরকমই টম বয়েজ টাইপের। এবার আমি ওরকম মানে দরজাটাই করছি, দিয়ে কোনো রেসপন্স আসছে না বাইরে থেকে। আমি বলছি যে এই খোলো দরজাটা, আমার তো হয়ে গেছে, বেরোবো তো। আর ভেতরে কোনো লাইট নেই জানো তো, মানে ওই টয়লেটের যে ভেতরটা সেখানে কোনো লাইট নেই, লাইটটা হচ্ছে ওই বাইরে থেকে একটা লাইট জ্বলছে, সেই লাইটের ওই টয়লেটটা সেই দরজা জানলা যে সমস্ত মানে তোমার হয় না যে ভাঙা কাঠ ফাট ছিল, সেইগুলোকে জোড়া লাগিয়ে জোড়া তালিয়ে দেবে একটা দরজা, তার অজস্র ফাঁক ফোকর। এবারে সেই ফাঁক ফোকর দিয়ে যেটুকু লাইট আর কি ভেতরে প্রবেশ করছে। এবার আমি দরজাটা ওরকম মানে জোরে জোরে প্রেসার করছি, বাইরে থেকে না একটা সাউন্ড আসছে, পুরো সেই তোমার এরকম একটা গোঙানি গোঙানি, আমার এখনো গুজবাম্পস হচ্ছে ঘটনাটা বলতে গিয়ে। ওরকম একটা সাউন্ড আসছে, প্রথমে সাউন্ডটা খেয়াল করিনি জানো তো, শীতকাল তো চারিদিকে লোকের ঘরে ফ্যান ট্যান চলছে না, কোনো আওয়াজ নেই, আর ওই জায়গাটা অলরেডি ওরকম ফাঁকা, বলছি পুরো ধুধু করছে জঙ্গল, আর কোনো বাড়ি ঠাড়িও নেই আশেপাশে। ওই না হঠাৎ আমার ওই শব্দটা কানে আসে, তখনই ওই দরজার এই ফাঁকের দিকে চোখটা যায়,
আমি অন্য কিছু দেখছি না, শুধু দেখছি যে আমার যা হাইট, ওই 5'1" কি 5'2" আমার হাইট, তার থেকে বেশ খানিকটা উঁচু একটা কিছু জিনিস, যেটার না শুরু থেকে শেষ অবধি শুধু চুল। মুখ টুক কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ, হাতটা তো দেখতে পাচ্ছি না, মানে ওই ফাঁক দিয়ে যতটুকু আর কি ভিজুয়ালাইজ হচ্ছে। একে তো আলো কম, ওটা দেখে আমার মানে এখনো আমার হাত পা ঠান্ডা। আমি তোমাকে এই ঘটনা বলছি, আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে প্রচন্ড। মানে একটা, ভাবতে পারছো কিরকম সিচুয়েশন? দরজাটা না রীতিমতো আমি ভেতর থেকে ধাক্কাচ্ছি, দরজা খোলো, দরজা খোলো, কে আছো বাইরে, দরজা খোলো। ওই মেয়েটার নাম ধরে ধরে জোরে জোরে চিৎকার করছি, কেউ দরজা খুলছে না। দরজা পুরো মানে সে, আমার থেকে তার তো শক্তি বেশি, হ্যাঁ, আমি তো প্রাণপণ চেষ্টা করছি, দরজা খুলছে না। ওই ধাক্কা ধাক্কিতে হঠাৎ আমার মনে হলো যে যদি ঠাকুর ডাকবো সেটাও ভুলে গেছি। একবার মনে হচ্ছে মা তারাকে ডাকি, একবার মনে হচ্ছে বজরংবলী, তুমি তো জানো আমি বজরংবলীর খুব ভক্ত, আমাদের ব্যারাকপুরের বজরংবলী, বজরংবলীকে ডাকছি। এরকম অনেকক্ষণ ধরে, প্রায় মিনিট 5 এই জিনিসটা আমার সাথে চলছে। করতে 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 না দরজাটা ধপাস করে খুলে গেল। এবার দরজাটা তো আমি প্রেসার করছিলাম, আমি না মুখ থুবড়ে পড়তাম ওখানে, জাস্ট ওই দরজাটা ধরে কোনো মতে সামলে নিলাম, নিয়ে ওই একটু উঁচু ছিল ওখান থেকে নেমে, মানে নেমেই তো আমি চলে আসতে পারছি না, আমার তো শরীর খারাপ করছে অলরেডি, পুরো মাথা টাথা ঘুরছে, কেমন একটা মানে প্রেশার লো হয়েছে না হাই হয়েছে বুঝতে পারছি না। এবার শরীর টরীর কিরকম একটা অস্বস্তি করছে। দিয়ে আমার ঠিক পেটের কাছ দিয়ে একটা মানে, মানুষ ওই ফ্রিজ খুললে যেরকম হয় না, একটা ঠান্ডা মানে হাওয়া মতন আসে প্রথমে ফ্রিজটা খুললেই, সেরকম একটা ঠান্ডা হাওয়া আমার পেটের কাছ দিয়ে পুরো চলে গেল ওই জঙ্গলের দিকে। এবার তো আমি ওইখান থেকে আসতে পারছি না, আমার তো মানে পুরো একদম শরীরটা ছেড়ে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি ওই মেয়েটা দাঁড়িয়ে আছে দূরে। এবার আমি ওকে বলছি যে, ও আমাকে বলছে, ম্যাম তোমার কি শরীর খারাপ লাগছে? আমি বলছি না রে, আমার কিছু হয়নি। আচ্ছা তুই কি কিছু শুনেছিস? বলছে না না, আমি কিছু শুনিনি, তো আমি শুধু ওয়েট করছিলাম, তোমার দেরি হচ্ছে, আমি ভাবছিলাম যে এবার তোমাকে একবার ডাকি। তারপরে আমি বুঝলাম যে ও কিছুই শোনেনি, মানে ও কিছুই জানে না। তারপরে আমি ওর থেকে ওড়নাটা নিলাম, বললাম দেখ আজকে আর ভাল লাগছে না, তোদেরকে আমি ফোন করে দেবো যে কবে পড়াবো, আমার একটু ভাল লাগছে না শরীরটা, ঠিক কেন জানি না, মাথাটা যন্ত্রণা করছে, তোরা একটু ব্যাগ গুছিয়ে নে বলে আমি না অন্যান্য দিন ওই আঙ্কেলকে ফোন করে বেরোই, মানে এখনো যে বাড়িতে পড়াই ওনাকে আমি ইনফর্ম করে বেরোই, মানে এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি বেরিয়ে যাচ্ছি, আপনি দরজাটা লাগিয়ে দিন। তো ওনাকেও আমি ফোন করে বেরোতাম। ওই দিন আমি ফোন টোন কিচ্ছু করার পরিস্থিতিতে নেই। আমি না কিরকম বলবো তোমাকে, কিরকম একটা না ভেবলে রয়েছি জানো তো, মানে কিরকম একটা ভেবা চাকা খেয়ে রয়েছি। মানে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, ওরা কিন্তু পেছন পেছন এসে ওরা এগিয়ে গেছে। আমি একটা ছেলেকে বললাম যে তুই একটু ইনফর্ম করতো বেলটা বাজিয়ে যে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার উনি যে কখন এসে দরজা বন্ধ করেছেন আমি জানি না, আমি গেট দিয়ে বেরিয়ে চলে এসেছি, গেটটা লাগাইও নি, তাও কোনো আলো জ্বলছে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। ঠিক আছে, এবার আমি তো মানে আমার না ভয়ও করছে না, মানে কিরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, শরীরটা খারাপ করছে, মাথাটা যন্ত্রণা করছে, ঝিম ধরে রয়েছে মাথাটা, মনে হচ্ছে না মাথার মধ্যে কিছু একটা জিনিস আটকে রয়েছে। তারপরে এবার আমি ওই মানে ওরকম অন্ধ জাস্ট চোখটা তুলে তাকিয়েছি, দেখছি একটা মহিলা অবয়ব, পুরো মানে চুলটা ওরকম, পুরো চুল মাথা থেকে পা অব্দি, মুখের সামনে পাচ্ছি না, মানে চুলটা রয়েছে, দুটো হাত, সাদা কাটে কাটে দুটো হাত। আর আমি যেটা খেয়াল করেছিলাম, পেটের কাছটা একটু উঁচু মতন, মানে কোনো মেয়ে যদি তোমার আর কি প্রেগনেন্সি হয়ে থাকে তার যেরকম হবে ওরকম মানে দাঁড়িয়ে আছে। তারপর আমার আর কিছু মনে নেই, হ্যাঁ। তারপরে যখন আমার সেন্সটা আসে তখন আমাদের বাড়ির একদম কাছে একটা ক্লিনিক আছে, আমাদের বাড়ির সামনে প্রচুর ওষুধের দোকান, ঠিক আছে, তো ওখানটায় চেনে আমাকে সবাই, আমার হাজবেন্ডকেও সবাই চেনে। তখন ওখানটায় আমি দেখছি যে ওদের ওই বেঞ্চ টেঞ্চ গুলো যেরকম থাকে ক্লিনিকে, ওরা আমাকে ওখানে বসিয়ে জল ফল দিচ্ছে। একটা লেডি ডক্টর, আমি চিনি ডক্টরকে, আগেও দেখিয়েছি আমি ওনাকে। তো উনি বলছেন কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে, দিয়ে আমার মুখে টুকে চোখে মুখে জল ফল দিয়েছে, দিয়ে আমাকে বলছে যে কি হয়েছে। আমি কিছু বলতেই পারছি না, আমি না শুধু ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, মানে কি যেন একটা খুঁজছি আমি এরকম। মানে ওরা আমাকে যেটা বলেছে, আমার কিন্তু সেরকম কোনো আর কি মানে সম্বিত ছিল না। তো যথারীতি ওনারা আমাকে ওখান থেকে, আমার হাজবেন্ডকে ওরা চেনে, ওর বন্ধু বান্ধব,
তা আমার হাজবেন্ডকে ওখান থেকে ফোন টোন করে, তারই মধ্যে ওরা আমাকে ওখান থেকে একটা টোটো করে বাড়িতে অবধি দিয়ে যায়। তা হাজবেন্ড আসতে তো একটা সময় লাগবে, সে তো অফিসে। মোটামুটি 8টা 8:30 নাগাদের এই ঘটনা, এটা রাত্রেবেলা সন্ধেবেলা। দিয়ে বাড়িতে দিয়ে যায়, তারপরে বাড়িতে এসে আমি শুধু পটি করতে যাচ্ছি, শুধু। এবং আমি পটি করতে গিয়ে দেখছি শুধু চারিদিকে চুল। আমি হ্যালুসিনেট করছি যাকে বলে এক প্রকার। দিয়ে এরম করতে করতে প্রায় 8-9 বার হয়ে গেছে। আর গায়ে প্রচন্ড টেম্পারেচার, যাওয়ারও শক্তি নেই, মানে এবার ঘরে হয়ে যাবে এরম একটা ব্যাপার। তারপরে তো রাত্রেবেলা ও তো কোনো মতে ওই মানে কি যা হোক করে ও বাড়ি এসছে 1 ঘন্টার মধ্যে, খুব মানে ব্যাপার টাফ সিচুয়েশনে। ও বাড়িতে এসে আমাকে গলস্টোনের সময় যে ডক্টর দেখতেন, ওনাকে ফোন করা হলো। উনি ফোনেতে বললেন যে ইঞ্জেকশন পুশ করতে হবে, আমি তো যেতে পারবো না। এই ইঞ্জেকশনটা কোনো ভালো মানে আর কি কাউকে দেখে, সামনে কোনো নার্স বা কোনো কম্পাউন্ডারকে দেখে ইঞ্জেকশনটা দিন। যাই হোক, আমাদের ছিল এখানে ওর একটা বন্ধু ছিল, সে এসে ইঞ্জেকশনটা দিল। ইঞ্জেকশনটা দেওয়াতে মানে আর সেডেটিভ দিল একটা ইঞ্জেকশন, সেটাও একটা ইঞ্জেকশন, পুরো ঘুম পাড়িয়ে দিল। এবার সারা রাত আমি নাকি শুধু কেঁপেছি, সারাটা রাত। মা তো ভোরবেলা বাবা মা চলে আসলো, একদম ভোরের ট্রেন ধরে বাবা মা চলে এসছে। ছেলেকে তো আমার কাছে দেয়নি, আমি সব জানি না কি হয়েছে, আমি বলতে পারবো না। আমি শুধু যেটা দেখছি ঘুমিয়ে মানে ওই ঘুমের ঘোরেতে, যে আমি চোখ খুলছি, যখনই চোখ খুলছি তখন দেখছি আমার রুমের বাইরে ওই জিনিসটা দাঁড়িয়ে আছে। চোখটা বন্ধ করে নিচ্ছি ভয়েতে, আবার যখন চোখটা খুলছি তখন দেখছি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, আবার চোখ বন্ধ করে নিয়েছি। আবার যখন ফার্দার দেখছি তখন দেখছি জিনিসটা আমার বুকের ওপর উঠে বসে আছে, এবং আমার হাত দুটো আমার গলার কাছে নিয়ে মানে টিপতে যাচ্ছে আমার গলাটা, আর ওই মুখে ওরকম আওয়াজ করছে। এবার এটা তো মানে আমি কিন্তু ঘোরের মধ্যে দেখছি, সেন্স নেই কিন্তু। তাকে যারা বাইরে থেকে দেখছে, মানে যারা দেখছে তারা দেখছে আমি পুরো কাঁপছি, আর মানে আর কি মুখ দিয়ে না গ্যাজলা মতো উঠছে। তারপরে তো মানে ওরা রাত্রে ডিসিশন নেয় যে টেকনোতে বা সিটিতে কোথাও একটা অ্যাডমিট করবে, কারণ এরকম একটা বিচ্ছিরি কন্ডিশন হলো। তারপরে তো সেই মানে বিচ্ছিরি কাণ্ড আমাকে নিয়ে, তারপরে ওই রাত তো ওইভাবে কাটলো। তারপরে মা সকালবেলা এসে, মা আমাকে দেখেই বুঝেছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, এটা কোনো স্বাভাবিক শরীর খারাপ কিছু নয়। সাথে সাথে মায়ের এটা সেটা ওকে তাকে মা বন্ধু বান্ধব একে তাকে ফোন টোন করে একটা আম্মাজির খোঁজ পেয়েছে। সে আমাদের বাপের বাড়ির ওখানেই থাকে, একজন মহামেডান মহিলা। তো উনি ফোনেতেই বলেন যে এরকম, মানে মা জাস্ট বলে যে আমার মেয়ের এরকম হয়েছে, তখন বলে যে তোর মেয়ের কোনো জঙ্গলে গেছি তো? মা বলছে হ্যাঁ গেছিল তো, ওর তো যেখানে পড়ায় সেখানটায় একটা বলেছিল যে মা এরকম একটু জঙ্গল জঙ্গল আছে। তা জঙ্গলে গেছিল কিনা জানি না, কিন্তু আছে ওখানে জঙ্গল। বলছে হ্যাঁ ও ডেফিনেটলি মানে ও নিশ্চয়ই গেছিল ওই জঙ্গলটাতে, জঙ্গলেই যত গন্ডগোল, তুই এক্ষুনি চলে আয় আমার কাছে। আর একটা জিনিস নিয়ে যেতে বলেছিল, মানে আমার একটা ইউজ করা কোনো কিছু নিয়ে যেতে বলেছিল। দিয়ে মা তো চলে যায়, দিয়ে মা আবার সকালবেলা এসে আবার যায়, দিয়ে একটা মানে তাবিজ দেয় আর কালো কার্ড দেয়, জল পোড়া তেল পোড়া এরকম সব দেয়। দিয়ে বলে যে এখন তাবিজটা বেঁধে দিবি, ও সুস্থ হয়ে গেলে তাবিজটা খুলে দিবি। আর এখন কিন্তু ও তাবিজটা করতে চাইবে না, আর যখন সুস্থ হয়ে যাবে তখন তাবিজটা খুলতে চাইবে না। মা এসে তাবিজটা ওই ঘুমন্ত অবস্থায় আমাকে যখন, আমি কিন্তু অজ্ঞান, মানে ওই আর কি আধা অজ্ঞান আধা জ্ঞান এরকম, মা যখন আমাকে তাবিজটা পড়াচ্ছে, মা মানে সবাই এটা দেখেছে, আমি তিরিং করে লাফিয়ে উঠেছি বিছানার মধ্যে, পড়বো না তাবিজটা। তাবিজটা কিছুতেই পড়াতে পারছে না, দিয়ে কালো কার তাবিজটা সে ধরে বেঁধে যা হোক করে পড়িয়েছে। পড়ানোর পরে আবার ইঞ্জেকশন ওষুধ ফষুধ দিয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়েছে, বাড়িতেই স্যালাইন দিয়েছিল। দিয়ে এরম করে 3 দিন তো কাটলো, 3 রাত। আর আমি শুধু ওই ভয় মানে ঘুমের ঘোরে ওরকম মানে ভয় পাচ্ছি, এসব হচ্ছে। দিয়ে তারপরে আমি 3 দিন পরে একটু ওই পটি টটি গুলো মেটে, জ্বরটা হালকা মানে কমে একটু, দিয়ে একটু ঠিকঠাক হই। দিয়ে তারপরে ওই মানে ভদ্রমহিলা আমার সাথে কথা বলে যে তুই আমাকে বলবি বাবা কি হয়েছিল, তো ফোনেতে নিয়ে যাওয়ার তো আমাকে পজিশন নেই। তো যখন কথা বলছে তখন আমি ওনাকে সবটাই বলি, যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে প্রথম থেকে, মানে আমার ওই বাড়িতে যাওয়া সবটা বলি। মানে তখন আমি একটু বলার পরিস্থিতিতে আর কি।
তখন উনি আমাকে কিছু বলেননি, মাকে মানে ফোনেতে আবার বললেন যে মা আমাকে এটা ঘটনা সব মিটে যাওয়ার পরে বলেছে যে এটা একটা মানে একটা প্রেতিনী যেটাকে বলে। অ্যাকচুয়ালি ওই বাড়ির কেউ নয়, মানে ওই বাড়িটার কোনো গন্ডগোল নেই, ওই জঙ্গলটায় ওর বাসস্থান। ওরা না ওই নোংরা জায়গা, খুব পরিত্যক্ত জায়গা পছন্দ করে। আর আমাকেও কেন চুজ করেছে, মানে বাকি মেয়েরা যে আর কি কিছু একটা হয়েছে, আমি কিন্তু তখনও জানি না যে বাকিদের সাথে কি কি ঘটেছে, সেটা আমি বলছি পরের মানে বলছি। তো বাকিদের সাথে কি কি হয়েছে না হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ও ভয় দেখিয়েছে। হয়েছে সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা বাচ্চার মা, আর ওই যে বললাম না আমি দেখেছিলাম ওর পেটটা একটু উঁচু মতন, ও যখন মারা যায় ও হয় মার্ডার হয়েছিল অথবা ও সুইসাইড করেছিল, তোর মধ্যে কিছু একটা ওর মানে হয়েছিল। ও বহু বছর আগে ঘটনাটা ঘটেছে, হয়তো তখন আমার জন্ম হয়েছে কিনা তাও সন্দেহ, মানে এতটাই আর কি অনেক দিনের ঘটনা ওটা, মানে ওনার অ্যাজাম্পশন এরকম। তো ওই জিনিসটা ওখানে বহু বছর ধরে আছে। এবার ওই বাড়ির লোক জানে কিনা সেটা উনি বলতে পারলেন না, হয়তো জানেন বা কিছু, কিংবা হয়তো জেনে চেপে গেছেন, বলতে পারবো না আমি। হয়তো ওই জন্যই উনি টয়লেটটাকে পরিষ্কার করেননি বা করতে পারেন না, কিছু ব্যাপার আছে একটা, মানে মিস্ট্রি আছে। তো ওই মানে ভদ্রলোক বলেননি সেই জন্য। তা ওই জিনিসটা ওরকম প্রেগনেন্ট ছিল। এবার ওর তো একটা মা হওয়ার আশা ছিল, যেটা কিনা ও হতে পারেনি। এবার আমি তো একটা মানে সদ্য মা, মানে আমার তো বাচ্চার বেশি বয়স না। এবার ওর না ওই বাচ্চাকে পাওয়ার একটা অ্যাগ্রেসিভনেস থেকে ও মানে মা, এটা উনি বললেন যে বাচ্চার 5 বছর বয়স হওয়ার আগে স্টক, একটা মায়ের গায়ে বাচ্চার গন্ধ থাকে আর বাচ্চার গায়ে মায়ের গন্ধ থাকে। এই জন্য ও আমাকে এই জিনিসটা করতে চেয়েছিল, মানে একদম শেষ করে দিত আমার গায়ে। ওই যে বললাম এর আগের দিন বলছিলাম যে রুদ্রাক্ষ আমাকে অনেক কিছু থেকে বাঁচায়। হ্যাঁ, তো রুদ্রাক্ষটা থাকার জন্য মানে বেশি কিছু করতে পারে, মানে তার মধ্যে তো মা সাথে সাথেই আর কি সবটা রিয়াকশন মানে অ্যাকশন নিয়ে নিয়েছে। তো এইটা ছিল হচ্ছে সেই ঘটনা। এবার যেটা হলো, আমি বাড়ি তো পরে 15 দিন লেগেছিল আমার পুরোপুরি সুস্থ হতে। ঠিক উনি যেরকম বলেছিলেন যে 15 দিন পরে যখন ওর তাবিজ খুলবি ও খুলতে চাইবে না, সত্যি আমি খুলতে চাইছিলাম না তাবিজটা, এটা কিন্তু আমি সজ্ঞানে তাবিজ কিছুতেই খুলবো না। সে নানান অছিলায় 2 দিন খুলতে দিইনি, তারপরে জোর জার করে আমি ঘুমোচ্ছিলাম, তখন আমার হাজবেন্ড ওটা কাঁচি দিয়ে কেটে ফেলে দেয়। যাই হোক, তারপরে আমি আবার পড়ানো টড়ানো শুরু করি। এটা আমি জানুয়ারি মাসের মানে 2023-এ চলে এলাম, মানে ডিসেম্বর মাসের শেষের দিকটা এইসব ঘটনাগুলো ঘটেছিল। তারপরে যখন আর কি ওই বাড়িতে মানে যে বাড়িতে এখন পড়াচ্ছি, ওই দিদির বাড়িতে যখন পড়াতে যাই, তখন সবাই এক এক করে মানে ঘটনাগুলো বলছে যে ওদের সাথে কি কি হয়েছিল, সেম ঘটনা ঘটেছিল ওদের সাথে। হয় ওরা ওই মেয়েটা যে হামাগুড়ি দিচ্ছিল, ও ওইরকম টয়লেটে গিয়ে আটকে গেছিল, ও ওরকম কিছু একটা দেখেছিল যেটা কিনা ওরকম মানে চুলওয়ালা। আর ওই যে প্রথম যে মেয়েটা অসুস্থ হয়েছিল, ব্যাগ নিয়ে 2টো মেয়ে পালিয়ে গেছিল, থাকতে চাইছিল না, জ্বর হয়েছিল, ওরা একটা কারোর হাসির আওয়াজ শুনেছিল। হুম। আর যেটা আর কি লাস্ট যেটা হয়েছিল, সেই লাস্ট যেটা হয়েছে সেইটা হচ্ছে যে মানে আর কি একটা মানে ওই যে মেয়েটা বললাম না, ওকে অলমোস্ট ওরকম মানে পোজেসড করে দেওয়া যেটাকে বলে,